You are watching Step Presents Starbuzz. যে আপনি যদি আগামী 5 বছর বেঁচে থাকেন তাহলে আপনি একসময় আমার সাথে অভিনয় করার জন্য আমাকে খুঁজে বেড়াবেন। কোনো ইন্টারভিউতে আমি এই কথাগুলো আজকে কথা প্রসঙ্গে বলে ফেলেছি। তুমি সেলিম এটাতে করো। আমি বলছি না, আমি তো এটা করবো না। কেন করবো না? আমি এমনি করবো না, আমি অন্য নাটক করি, আমি অন্য নাটক করবো না। আজকে যদি এই লজ্জা না ভাঙতে পারিস জীবনে পারবি না। এখন তাহলে বলি, আজ রাতে সমস্ত কৌশিকী পান করব। আর ইন্দ্র এসেছে শোনো, আর মেনকা ছদ্মবেশী নারদ। সব ছবিতে একসাথে সময় ম্যানেজটা কিভাবে করেছিলেন? আর বলেন না, এটা একটা লজ্জাস্কর ব্যাপার হয়ে দাঁড়ায় যে দেখা গেছে একটা লোকের একটা ঈদে যদি 3টা ছবি মুক্তি পায়, নিজের কাছে নিজের লজ্জা লাগে যে হোয়াট ইজ দিস, আমি তোমাকে ভালোবাসি। বাহ, একটু নিজেকে খুব আদেখলা লাগে। আমার এটা ভালো লাগে না। এটা কোইন্সিডেন্স আছে কিছু। আমি একমাত্র ইকোনমিক্সে আমাদের ক্লাসের মধ্যে ফার্স্ট ইয়ারে আমি কিন্তু ফার্স্ট ক্লাস পেয়েছি, একমাত্র। সেকেন্ড ইয়ার থেকে গিয়ে আমি একটু নাটকের দিকে ঝুঁকে গেছি, খেলাধুলা করতাম আগে, খেলাধুলাটা কম করেছি, প্রেম করতে গিয়েছি, এগুলো করে নিজেকে ভালো ছাত্র থেকে হয়তো আমি নামটা কাটিয়েছি। কিন্তু তার পরবর্তী সময়েও নাটক যদি না করতাম তাহলে হয়তো পড়াশোনার প্রতি মনোযোগীটা থাকতাম এবং তো হয়তো আমি শিক্ষকতাই করতাম। আপনার জীবনে সবচেয়ে পাগলাটে বা সবচেয়ে সাহসী জিনিস বা সিদ্ধান্ত কোনটি? হঠাৎ করে বিয়ে করা। ওকে, বেশি বাউন্স করে। পড়তেও পড়লো না। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেপ প্রেজেন্ট স্টারবাজে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, আজ আমার সাথে যিনি আছেন তিনি ভীষণ জনপ্রিয় গুণী একজন অভিনেতা, সবার খুব পছন্দের, আমার ব্যক্তিগত খুব বেশি পছন্দের। এই জন্য আজকে খানিকটা মনে হচ্ছে আমিও এদিক সেদিক হয়ে যেতে পারি। আজ আমাদের সাথে রয়েছেন সবার পছন্দের প্রিয় শহীদুজ্জামান সেলিম। স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আজ আপনাকে পাওয়াটা আসলে বড় সৌভাগ্যের বিষয়, কারণ যাকে দেখলেই মনে হয় যে আচ্ছা আরেকটু দেখি সেই মানুষটা আজ আমি ইন্টারভিউ নিব। কতটুকু নিতে পারবো জানি না। একদম শুরুটা করতে চাই ব্যস্ততা নিয়ে। সম্প্রতি কি কাজ নিয়ে খুব ব্যস্ত? ঈদের আগ পর্যন্ত ব্যস্ত ছিলাম বেশ। ঈদের পরে 2টা রানিং সিরিয়াল আছে। একটা আজকে শেষ হয়ে যাচ্ছে এই মাসে, জোনাকির আলো, মুসাফির রনির পরিচালনায়। তো ওর শেষ শুটিংটা করা হলো এর মধ্যে। আর দেনা পাওনা নামে একটা সিরিজ নাটক চলছে আমার, সেই নাটকটার আমি শুটিং করেছি কয়েকদিন। আর কলেজ রোড নামে একটি নতুন ধারাবাহিকে যুক্ত হয়েছি, এর শুটিং হয়েছে। আর শুটিং হয়েছে অনিমেষ আইচের পরিচালনায় দীপ্ত টিভির একটি নতুন সিরিয়ালে, ওটা বিজলি রবিনহুড নাম। এখনো 2টো লট হয়েছে বা অন এয়ার শুরু হয়নি। এটা ছিল এই দিকের ব্যস্ততা। আর ঈদের আগ পর্যন্ত সিনেমা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম, তো এখন সিনেমার কাজ নাই, নাটক নিয়েই এই কয়দিনের ব্যস্ততা। আর সবচেয়ে বেশি সময় আমার কাছে, আপনি জানেন হয়তো যে আমি ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট, তো সেই হিসাবে ডিরেক্টরস গিল্ডের আমি সময় দিচ্ছি এবং এটাই হচ্ছে আমার প্রধান অন্যতম ব্যস্ততা বর্তমানে। দারুণ। এই যে ব্যস্ততার ভিড়েও আপনাকে আমরা আজ পেয়েছি, খুব ভালো লাগছে। আমরা যখন পর্দায় কাউকে দেখি আমাদের কাছে মনে হয় পর্দার মানুষটা বাস্তব জীবনে কেমন হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি বাস্তব এবং পর্দা দুটোর মধ্যে একটা পার্থক্য, কিন্তু সেই দিক থেকে আমরা অনায়াসে আপনাকে বলতে পারি পর্দার মানুষ, মাটির মানুষ, আমাদের মানুষ। এই যে 3টা ক্ষেত্রেই আপনি একদম মিশে যান, কিভাবে সম্ভব? আমি একদম খুবই সাধারণ একজন মানুষ। আমি যে চরিত্রগুলো অভিনয় করি পর্দায় সেটা অভিনয়। তো ওইখানে অনেক সময় সাধারণ মানুষের অভিনয় করি, অনেক সময় খারাপ লোকের অভিনয় করি, অনেক সময় ভালো লোকের অভিনয় করি, এক একটা এক এক রকম। সুতরাং ওটা দিয়ে জাজমেন্ট করাটা ঠিক হবে না। না, তা তো অবশ্যই। এই যে মিশে যাওয়ার যে ব্যাপারটা, মানুষের সাথে মিশে যাওয়া, গল্পের সাথে মিশে যাওয়া, চরিত্রের সাথে মিশে যাওয়া, এটা তো দেখা যাচ্ছে বর্তমানে আমরা অনেকের কাছে এই একটা আকাঙ্ক্ষা থাকে যে পাই না। সেক্ষেত্রে আপনার কোনো স্পেশাল টিপস বা ট্রিক্স আছে কিনা? না, যে প্রপারলি অভিনয় করতে চায়, অভিনয়কে যে পেশা হিসেবে নিয়েছে,
তার তো ব্যক্তিগত কিছু আপনার প্রস্তুতির বিষয় থাকে। তো এই প্রস্তুতির মধ্যে যে অভিনেতা তার নিজেকে অতিক্রম করতে পারে তার অভিনয়টাই ঠিক হয়। মানে ব্যক্তিগত যে চরিত্র তার সাথে যে চরিত্রটাতে অভিনয় করছে সেটা যত পার্থক্য হবে এবং যত প্রস্তুতি তার জন্য পার্থক্য করবার জন্য সে নেবে ততই অভিনয়টা ভালো হবে। তো এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। কেউ পারে, কেউ পারে না, কেউ পায়, কেউ পায় না। কেউ চেষ্টা করতে থাকে। প্রস্তুতির প্রসঙ্গ নিয়ে একটু জানতে চাই। একটি গল্প যখন আপনার কাছে আসে তখন কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয়? ওমা! প্রথমেই তো চরিত্রটা পড়ে নিতে হয়। পড়ে নেওয়ার পরে এর টার্নিং পয়েন্ট গুলো বের করতে হয় যে চরিত্রটার ইমেজ গুলা কি, এর ভেতরের স্তরগুলা কি আছে। সেই অনুযায়ী চরিত্রটার চলন, বলন, গঠন করে নিতে হয় এবং এটা যদি দেখা কোনো চরিত্র হয় তাহলে সেই লোকটাকে বা ভিডিওতে যদি ওরকম পাওয়া যায় বা রেফারেন্স হিসেবে যদি কিছু পাওয়া যায় তাহলে সেটাকে ফলো করতে হয়। তার ভয়েস, তার হাঁটা চলা ওগুলো একটু রপ্ত করতে হয়। তারপরে হচ্ছে ডেলিভারি, তারপরে হচ্ছে কস্টিউমের প্রশ্ন আসছে। কিন্তু আমাদের এখানে মোটামুটি দেখা যায় যে একটা স্ক্রিপ্ট পেলে বা একটা চরিত্র পেলে প্রথমে এসে কি পোশাক পরবে এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এটা তো একদম পরে বাহ্যিক ব্যাপার। মানে প্রায়োরিটি লিস্ট যদি থাকে ওটা 10 থেকে 12 নম্বরে গিয়ে পড়বে। আগে নিজের ভেতরে চরিত্রটাকে ধারণ করতে হয়। তারপরে আস্তে আস্তে এটা রূপদানের ক্ষেত্রে কি পোশাকটা খুব একটা অপরিহার্য বিষয় হয় না। কিন্তু আমরা আগে পোশাকেই যাই। কিন্তু আমরা কি সাজবো, কি পোশাক পরবো এটাই হচ্ছে ইয়ে থাকে, চিন্তা থাকে। মানে ঠিক কথাই ধরেছেন। আমাদের সবার এই এক জায়গায় আটকে যাওয়াটা হয়। একটা জিনিস এই প্রসঙ্গে বলতে চাই, এই যে এতগুলো প্রস্তুতির কথা বললেন, তবে বর্তমানে একটা খুব রাশ যাচ্ছে, মানে এই জেনারেশন খুব দ্রুত হাঁটতে চায়, দ্রুত চলতে চায়। দেখা যাচ্ছে কোনো একটা কাজ করলো বা কোনো একটা কারণে সে একটু জনপ্রিয়তা পেলো, এরপরে সে নাটক সিনেমা করছে। তার ক্ষেত্রে থিয়েটার জ্ঞান, অভিনয় জ্ঞান কিংবা এই যে এত কিছু ভাবার সেই জ্ঞান বা পরিধি তৈরি হয় না, সেটা কি এত কাজের জন্য ফলপ্রসূ দীর্ঘমেয়াদী? না, এটা এখানে কোনো শর্টকাট রাস্তা নেই। কিন্তু দেখা যায় যে হ্যাঁ, আপনার কথাটা ঠিক যে দু একটা নাটক হলো, দু একটা নাটকে একটু ভালো করে ফেললো। আমাদের মিডিয়া বা অন্যান্য প্রিন্ট মিডিয়া এরা যারা আছে একদম ঝাঁপিয়ে পড়লো, হুমড়ি খেয়ে পড়লো। তাতে করে তার ব্যস্ততা বেড়ে গেল। ব্যস্ততা যত বাড়বে তত সে চরিত্রের প্রতি কম সময় দিতে পারবে। এখানে শর্টকাট কোনো রাস্তা নেই, আমি আগেই বললাম। সুতরাং যে কোনো একটা অভিনয় থেকে আরেকটা অভিনয়ে যেতে হলে তার মিনিমাম একটা ব্রিজিং সময় লাগে। এই সময়টার মধ্যে সে নিজেকে আবার প্রস্তুত করে, গঠিত হয়, আবার শূন্যে মিলায়। মানে এক একটা চরিত্রের এক একটা গঠন হয়। আবার যখন আরেকটা চরিত্রে সে যাবে তখন আগের চরিত্রটা শূন্যে মিলিয়ে যাবে, আবার নতুন করে আরেকটা চরিত্রের গঠন তার মধ্যে হবে। সুতরাং ওখানে যদি সময় না দেয়, ওখানে যদি ঠিক চর্চাটা না থাকে তাহলে তো বেশি দিন টেকা যাবে না। একদম ঠিক। আপনার দৃষ্টিকোণ থেকে ঠিক কতদিনের ব্যবধান প্রয়োজন নতুন অন্য একটি চরিত্রে ঢোকার জন্য? সিনেমার ক্ষেত্রে তো অনেক বেশি সময় নেওয়া প্রয়োজন। আর নাটকের ক্ষেত্রেও সময় নেওয়া প্রয়োজন। কিন্তু আমাদের এখানে হয়ে গেছে কি এখন নাটকগুলো মানে দাঁড়ালো, বলে দিল সংলাপ, শেষ হয়ে গেল। অভিনয়টা আর হয় না। দেখা যায় যে কিছু কিছু নাটকের ক্ষেত্রে হয়, যেমন সময় নিয়ে যারা নাটক বানায় সেক্ষেত্রে বাজেট একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যে সে এটা এফোর্ড করতে পারবে কিনা, প্রোডাকশনটা এতদিন কাজ করতে পারবে কিনা, বাজেটটা কি সেটার উপরে ডিপেন্ড করে। ফলে এক ধরনের ধর তক্তা মার পেরেক ওরকমভাবে নাটকগুলো হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে দেখবেন ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম সিনে শিল্পীরা হয় বসে কথা বলছে অথবা দাঁড়িয়ে কথা বলছে। মানে হেঁটে হেঁটে মুভমেন্ট করে বা একটা শটে একটা কম্পোজিশন করে একটা সিন শেষ হচ্ছে এরকম হয় না। কারণ কি জানেন? কারণ প্রস্তুতি নাই এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে স্ক্রিপ্টটা যে সে আগে পাবে সেটাও তার পক্ষে সম্ভব না। শুধুমাত্র শিল্পীকে দোষ দিলে চলবে না, কিন্তু পুরো সিস্টেমটাই কেমন যেন হয়ে গেছে যে আগে থেকে প্রস্তুতির কোনো সুযোগ থাকে না। বা যে এনভায়রনমেন্টে গিয়ে একজন শিল্পী অভিনয় করবার জন্য প্রস্তুতি নিল, দেখা গেল ওই জায়গাটা পরিবেশটা অভিনয় উপযোগী না, নানান ঝামেলা, নানান কিছু, ওইগুলোকে অতিক্রম করে সে চরিত্রের মধ্যে যে ঢুকবে তার জন্য যে কনসেন্ট্রেশনের প্রয়োজন হয় ওই কনসেন্ট্রেট টুকু করতে পারছে না, নানান কারণে করতে পারছে না।
তো ও প্রস্তুতির জায়গাগুলো যদি প্রি প্রোডাকশন, সেটা ডিরেক্টরের পক্ষ থেকে, প্রি প্রোডাকশন সেটা শিল্পীদের পক্ষ থেকে, প্রি প্রোডাকশন সেটা টেকনিক্যাল পার্সনদের পক্ষ থেকে যদি প্রপারলি করা হয়, শ্যুটটা করা তো খুব সোজা কাজ, কঠিন কাজ না, কিন্তু তার আগের প্রস্তুতিটা হচ্ছে মেইন সবার বন্ধনটা প্রয়োজন যার যার সেক্টরে। তারপরে সবাই মিলিত হয়ে একটা শুটিং গেল। শুটিং করলে ইট ইজ 100%-এর মধ্যে 20% এফোর্ট হলো শুটিং করা, আচ্ছা, কিন্তু 40% এফোর্ট হচ্ছে প্রি প্রোডাকশন। ওকে, অ্যান্ড আফটার শুটিং, এডিটিং থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট দেওয়া পর্যন্ত হলো বাকি 40%। সেটাতে সাউন্ড আছে, সেটাতে কালার কারেকশন আছে, সেটাতে এডিটিং আছে, তখনই তৈরি হয়। যে কোনো নাটকের ক্ষেত্রে বলেন, যে কোনো চলচ্চিত্রের ক্ষেত্রেই বলেন, কিন্তু আমাদের দেশে এই জিনিসটা বর্তমানে খুব এটার অভাব। একদম। কথা প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করে নিতে চাই, তারপর একটা গেম সেগমেন্টে যাব। এই যে বলছিলেন স্ক্রিপ্টের ব্যাপারটা, খুব গুরুত্ব সহকারে স্ক্রিপ্ট পড়াটা, বোঝাটা ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে আমরা এটাও শুনতে পাই যে শুটিং স্পটে স্ক্রিপ্টটাকে নতুনভাবে তৈরি করা হচ্ছে বা পরের গল্পগুলো সাজানো হচ্ছে, তখন তো এটা একটু চ্যালেঞ্জিংই বটে। ওই যে প্রিপারেশন থাকে না, তাহলে শিল্পীকে বলছে যে আপনি আর আমি, আমি হচ্ছি আপনার বাবা, আপনি হচ্ছেন আমার মেয়ে। তো ডিরেক্টর বলছে যে আপনি এটা বলবেন, বাবাকে বলছে যে আপনি সেলিম ভাই এটা বলবেন। আচ্ছা, বলবো। তো আমরা দুজন কথা বলতেই থাকি এবং বলে যে এটার লেন্থ হচ্ছে 5 মিনিট। আচ্ছা, কি বিষয় তা না, বিষয়টা হচ্ছে যে আপনি আমার মেয়ে হিসেবে কক্সবাজার যেতে চাচ্ছেন, আমি আপনাকে যেতে দিতে চাচ্ছি না। এই এটা নিয়ে 5 মিনিটের একটা সিন আপনারা করে ফেলেন। তো শিল্পীরা তাই করে ফেলছে। এখন আগা মাথা কিছুই থাকছে না। আবার আরেক শিল্পীকে ডেকে বলছে যে এইবার আপনার সাথে আপনার সিন হবে। তারপরে দেখা গেল যে সবগুলো জোড়া দিয়ে একটা নাটক হয়ে গেল। তো এখানে শিল্পী হিসেবে আপনার স্যাটিসফ্যাকশনের অভাব হচ্ছে যে আপনি ঠিক অভিনয়টা করতে পারলেন না। কেন করতে পারলেন না? আপনার স্ক্রিপ্টই তো আপনাকে দেয়নি। বা সকালবেলা আপনি গেলেন যখন, তখন হাতে একটা স্ক্রিপ্ট দিয়ে বললো যে এইটা এখন আপনি বলবেন। তো আপনার যে পূর্ব প্রস্তুতির কথা, আমি যে থিওরিটিক্যাল অনেকগুলো কথা এর আগে বললাম, কোনোটাই এক্ষেত্রে আপনার প্রযোজ্য হচ্ছে না, কিন্তু আপনাকে করতে হচ্ছে। আর দিন শেষে আপনি টাকা পাচ্ছেন, পারিশ্রমিক পাচ্ছেন এবং দেখছেন যে এইভাবেই তো হয়ে যাচ্ছে। আর কি দরকার? হ্যাঁ, আমার তো আর এফোর্ট দেওয়ার দরকার নেই। কিন্তু আপনাকে যদি প্রফেশনালি আপনি যদি এই জায়গাটা টিকে থাকতে চান, তাহলে আপনার এক একটা ভালো অভিনয় মানে এক একটা ইনভেস্টমেন্ট, যেটা আপনাকে অনেক বছর জিইয়ে রাখবে। যেমন ধরেন, আপনি আমাদের জেনারেশনের যারা আছে তাদের অনেকের অনেক নাটকের কথা আপনি নিজেই বলতে পারবেন যে ওই নাটকটা আমার ভালো লেগেছিল, ওই ছবিটা আমার ভালো লেগেছিল আপনার। কিন্তু আমাদের পরবর্তী যে জেনারেশনগুলো আছে এখন, যারা অনেক বেশি হিট আছে বা ভিউশিপ যাদের অনেক বেশি আছে, তাদের অনেকের কোনো নাটকের নাম আপনি বলতে পারবেন না, কিন্তু আপনি বলতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ ওনাকে চিনি, ওনাকে চিনি, ওনার তো এই সেই মানে বিরাট ব্যাপার। তো ওই ভিউশিপের বিষয় যদি বিবেচনা করে যদি এগোতে থাকে, এটা আরো খারাপের দিকে যাবে। আচ্ছা, আমরা এখন একটা গেম সেগমেন্টে যেতে চাই, একটু মজার কিছু গল্প নিয়ে আসতে চাই। ভিউয়ার, চলে যাচ্ছি গেম সেগমেন্ট অদ্ভুতুরে। অদ্ভুতুরে আমি কিছু অদ্ভুত প্রশ্ন করব। আচ্ছা, আমি আগেই বলিনি অদ্ভুত কোশ্চেন করবেন আপনি, ভালো কথা, কিন্তু আমি কিন্তু অত চালাক মানুষ না। আমি অনেক অদ্ভুত প্রশ্নের উত্তর দিতে পারবো, অনেকগুলো দিতে পারবো। আমি শুধু হিন্টস দিব। হ্যাঁ হ্যাঁ, জি। প্রথম প্রশ্ন, কোন কালো জিনিস আলোতে দেখা যায় না? কোন কালো জিনিস আলোতে দেখা যায় না? কোনো কালো জিনিসই তো আলোতে দেখা যায় না। না, ধরুন এই যে এটা কালো কিন্তু এটা আলোতে দেখা যাচ্ছে, কিন্তু এটা এমন একটা জিনিস আলো আসলে জিনিসটা একদম নাই হয়ে যায়, বা অর্ধেক আলো অর্ধেক ছায়াতে জিনিসটা আরো বেশি দেখা যায়। অর্ধেক আলো আমি বলতে পারবো না। খানিকটা উত্তর বলে দিয়েছি। অর্ধেক আলো অর্ধেক ছায়া জিনিসটা দেখা যায়, উত্তরটা এই শব্দের মাধ্যমে বলে দিয়েছি। রাত্রি? তাহলে কি সব মানে আমি উত্তরটাই বলে দিয়েছি। আমি এটা বলতে পারবো না। ছায়া। হ্যাঁ, আচ্ছা, ওই যে অর্ধেক আলো অর্ধেক অন্ধকারে ছায়া দেখা যায়। আমি একদম ইন্টেলিজেন্ট না, বলেন। পরের প্রশ্ন, কপালের সাথে কোন দেশের বেশি মিল আছে? কপালের সাথে কোন দেশের মিল আছে? কপালের সাথে মিল? হ্যাঁ, দেশের? হ্যাঁ, এটা একটা গুগলি, অর্থাৎ কপালের সাথে ওই দেশের নামটা খানিকটা মিলে আর কি। জানি না।
হিন্ট দেই, আমাদের আশপাশেরই কোনো একটা দেশ যেটা শেষে মানে কপালের দুটো অক্ষর আছে, অর্থাৎ পা নেপাল। আছে। এবার পেরে গেছেন। আচ্ছা, পরের ধাঁধা বা পরের অদ্ভুত প্রশ্ন, কোন ফল ফ্রিজে রাখলে দ্রুত নষ্ট হয়? দ্রুত নষ্ট হয়? ফল ফ্রিজে রাখলে দ্রুত নষ্ট হয়? এটা হচ্ছে খুবই সবার খুব পছন্দের ফল এবং খুবই কম আয়ের মানুষেরাও এই ফলটা প্রতিদিন চাইলে খেতে পারে। হলুদ রঙের হয় পাকলে এবং কাঁচা অবস্থায় সবুজ রঙের থাকে। কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়? পাকা খাওয়া যায়, কাঁচা রান্না করে খাওয়া যায়। কাঁচা রান্না করে খাওয়া যায়। কাঁঠাল? কাঁঠাল ঠিক না, কাঁঠাল আমরা ফ্রিজে রাখতে পারি, নষ্ট হয় না। কিন্তু এই ফলটা আসলে আমি জানি না। আমি 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 আরেকটু হিন্ট দেই। স্বল্প আয়ের মানুষেরা খেতে পারে, মানে খুবই দাম কম এবং চাইলে এক পিস কিনে খাওয়া সম্ভব। কাঁঠাল তো আসলে একটা পুরো অনেক বড় ব্যাপার, কিন্তু এটা চাইলে এক পিস কিনে খাওয়া সম্ভব। চুলের যত্নেও আসে এই ফলটি কাজে। চুলের যত্নে আসে কোন ফল? আমি জানি না। আমলকি টামলকি না তো? না না, এটা এমন একটা ফল যেটাকে আসলে আমরা ফল হিসেবে কাউন্টই করি না ম্যাক্সিমাম সময়। মানে কি কি বাসায় থাকে সবসময়, ব্রেকফাস্টেও থাকে। আমি জানি না, আমি জানি না। কলা? কলা। কলাই শেষ মুহূর্তে বলতে পেরেছে। আমরা আসলে কলাকে ফল খুব কমই মানতে চাই। পরের প্রশ্ন, আমাকে যে জোর করে কিন্তু আপনি উত্তর নিয়ে নিচ্ছেন, আমি একটাও আমি পারছি না। না না, পারবেন, অনেক সহজ সহজ আছে সামনে, আমি একটু হিন্ট দিলেই পেরে যাবেন। পরেরটা, ব্যাঙ কোন প্রাণী দলের অন্তর্ভুক্ত? কোন প্রাণী দলের অন্তর্ভুক্ত ব্যাঙ? প্রাণী থাকে না জলে, স্থলে, জলজ। স্থলে, তো ব্যাঙ কোন দলে পড়ে? উভয়চর। উভয়চর। এটা একটা পেরে গেছেন। পরের ধাঁধা, এটা বেশি অদ্ভুত না, এটাই খুব অদ্ভুত না, মোটামুটি আর কি আর কি ঠিক প্রশ্ন আর কি, অনেকেই জানে। পরের প্রশ্ন, শরীরের ক্ষুদ্রতম হাড় কোথায় অবস্থিত? ক্ষুদ্রতম হাড় কোথায় অবস্থিত? এটার একটা হিন্ট আমি দিতে পারি, গলার উপরেই যতগুলো আমাদের অর্গানস আছে এর মধ্যেই আসলে এই হাড়টা আছে। জানি না আমি। নাক না, অন্য আরেকটি জিনিস। জানি না। কান। কান। কান সব থেকে ক্ষুদ্রতম হাড়। পরের প্রশ্ন, এমন একটি প্রশ্ন যার উত্তর না দিলে সেটা মিথ্যা হয়ে যায়। এমন একটা প্রশ্ন যেটার উত্তর যদি কেউ না দেয় তাহলে মানে সেটা না হয়ে যায়, উত্তর না দিলে না হয়ে যায়, মিথ্যে হয়ে যায় আর কি সেই জিনিসটা। মানে এমন একটা প্রশ্ন ধরুন আমি আপনাকে করলাম, যে এই প্রশ্নটা আপনি যদি হ্যাঁ বলেন তাহলে আমার প্রশ্নটা সঠিক, আর যদি আপনি না বলেন তাহলে আসলে আপনি মিথ্যা হচ্ছে বা মিথ্যা বলছেন। ধরতে পারছি। আপনি কি সত্যি বলছেন? না। এরপরে হচ্ছে, এমন একটি জিনিস আছে যা মানুষ যতই জমায় ততই দরিদ্র হয়। এটা খুব মানে গভীর একটা প্রশ্ন, আমাদের সবার থাকে। আমরা যতই জিনিসটাকে আসলে জমাতে থাকি মনের ভেতরে বা যত বেশি এই ব্যাপারটা আমাদের মাথায় আসে আমরা ততই নিজেদেরকে দরিদ্র ভাবি। সেটা আমরা যত বড় লোকই হই না কেন, এই বিষয়টা আমাদের মাথায় আসলে মনে হয় যে আমরা দরিদ্র হয়ে যাচ্ছি। তো অনেক কিছু আছে, হতাশা আছে, দুঃখ আছে। হতাশা দুঃখতে কিন্তু আমরা দরিদ্র হয়ে পড়ি না, কিন্তু মনে হয় যে আমরা দরিদ্র, গরিব, অভাবে আছি। কিন্তু সে হয়তো অভাবে নেই, সে সবই আছে, কিন্তু তার এই একটা জিনিসের জন্য সে নিজেকে অভাবগ্রস্ত দাবি করতে পারে। অতিরিক্ত চাহিদা থাকলে মানুষের ইয়ে হতে পারে। একদম ঠিক, লোভ, লালসা, চাহিদা, মানুষ নিজেকে দরিদ্র বলতে থাকে। পরের প্রশ্ন, এমন কি আছে যা দেখা যায় না, ধরা যায় না, কিন্তু তার ভারে মানুষ ভেঙে পড়ে? বয়সের ভারে? বয়সের ভার নিতে পারি, তবে এটি একটি ভিন্ন উত্তর চাচ্ছিলাম। এমন একটা জিনিস যে কোনো বয়সের মানুষের মাথায় সেই জিনিসটা আসলে মানুষটা ভেঙে পড়ে। মাথায় এসে পড়লে ভেঙে পড়ে? কি ভেঙে পড়ে? শরীর ভেঙে পড়ে? শরীর ভেঙে পড়ে, মন ভেঙে পড়ে, এমন একটা জিনিস যেটা তার মাথায় চাপলে তার শরীর মন ভেঙে যায়, জীবন তুচ্ছ হয়ে ওঠে। বাঁচার আগ্রহ চলে যায়? বাঁচার আগ্রহ কিছু ক্ষেত্রে হয়তো চলে যায়। হতাশা? হতাশা, দুশ্চিন্তা, চিন্তা, একদম ঠিক। পরের প্রশ্ন, এমন কি আছে যা আপনার সামনেই থাকে কিন্তু কখনো দেখতে পান না? বাতাস? অন্য কিছু নিতে চান? কেন বাতাস তো দেখতে পাই না। বাতাস ফিল করতে পারি, এটা দেখতে তো পাই না। দেখতে পান না, ঠিক আছে, এটা মেনে নিচ্ছি। অন্য একটি উত্তর খুঁজছি এখানে। যে চোখের সামনে আছে, মানে আপনার সামনেই আছে কিন্তু আপনি দেখতে পান না। ধরুন এই ৫ মিনিট পরেই আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, ৫ মিনিট পর দেখতে পাবেন। সেই জিনিসটা কি? অদৃষ্ট? ভবিষ্যৎ। অদৃষ্ট? অদৃষ্ট ভবিষ্যৎ। পরেরটি, এমন কি আছে যা আপনি নিজের জন্যই করেন কিন্তু অন্য কেউ বেশি উপভোগ করে? নিজের জন্য করেন আপনি কিন্তু অন্য কেউ বেশি উপভোগ করে। আমি নিজের জন্য করি কিন্তু অন্য কেউ বেশি সেটাকে আসলে উপভোগ করতে পারে। অভিনয়?
অভিনয় সঠিক একটি উত্তর, হুম। তবে এর আরো একটি উত্তর হতে পারে হাসি। ধরুন আপনি নিজের জন্য হাসছেন কিন্তু উপভোগ আমরা করছি। হাসির তো নানান রকমের ফের আছে। দুঃখের হাসি হাসলে কেউ আপনি ইয়ে করবেন না, হুম, হুম। এটা আনন্দ অনুভব করবেন না। কিন্তু অভিনেতা যে অভিনয় করে সেটা তার নিজের ভালো লাগার থেকে অভিনয় করে। কিন্তু মানুষ সেটা আনন্দ পায়। একদম ঠিক। আমরা আমাদের এই অদ্ভুতুড়ে থেকে এখন একেবারে বিদায় নিচ্ছি। প্লিজ, প্লিজ, প্লিজ। একেবারে বিদায় নিচ্ছি। এবার খুব পেছনের গল্পে চলে যাব, যে হ্যাঁ। গল্পগুলো হয়তো অনেকবার আমরা শুনেছি, জেনেছি। তবে আজকের এই প্ল্যাটফর্মে নতুন আঙ্গিকে শুনতে চাই। আগমনের ঘটনা, কিভাবে আসলে প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল এই ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য? এই ইন্ডাস্ট্রিতে আমি পা রাখার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই। আ হ্যাঁ, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য গ্রহণ করেছি। অভিনয়ে আম অংশগ্রহণের জন্য আমার কোনো প্রস্তুতি নেই। আমি হঠাৎ করেই অভিনয়ে এসেছিলাম, থিয়েটার করতে গিয়েছিলাম। তো সেখান থেকে পরবর্তী সময় ঢাকা থিয়েটারে গিয়েছি। ঢাকা থিয়েটারে আমি ৭-৮ বছর কাজ করবার পরে বিটিভিতে এনলিস্টেড হয়েছি। অনেক মা আ ওটারও পেছনে অনেক কারণ ছিল। একটা হলো একটা মূল চ্যালেঞ্জ ছিল বেসিক্যালি, যে আমার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল টেলিভিশনে অভিনয় করে নাম করা। কারণ এর আগে ২ টা চলচ্চিত্রের ক্ষেত্রে এরকম দেখা গিয়েছিল। তখন তো ওই এখন যেমন প্যারালাল মুভি তৈরি হয় তখনও হতো। আর্ট ফিল্ম নামে যে সমস্ত ছবিগুলো হতো। সেখানে আমার ২ টো ছবির ক্ষেত্রে খুবই বাজে আছে, এক্সপেরিয়েন্স আছে। তারা আমাকে কাস্ট করে থিয়েটার করি তখন আমি। হুম, হুম। তো আমাকে বাদ দিয়েছিল। আচ্ছা। তাদের মধ্যে একজন অত্যন্ত বিখ্যাত, নাম আর বলতে চাচ্ছি না। বহুবার বলা হয়েছে নামটি। তো উনি আম আ শুটিং এর ২ দিন আগে আমাকে বাদ দিয়ে দিলেন। অজুহাত হচ্ছে যে আমাকে উনার প্রোডিউসার চিনতে পারছে না। মানে আমাকে দেখেনি কখনো। তখন আমি বলেছিলাম যে আমাকে চিনতে হলে তো তার মঞ্চে নাটক দেখতে হবে। তাছাড়া তো আমাকে চেনার উপায় নেই। কারণ আমি তো টেলিভিশনে অভিনয় করি না। তো উনি বলেছিল যে, "আমি বাদ দিচ্ছি আপনাকে। আমি খুবই দুঃখিত। আপনার স্ক্রিন টেস্ট মেস্ট সবই হয়ে গেছে। আমারও খুব লজ্জা লাগছে। কিন্তু ভাই আমি কিছু করতে পারছি না।" তো তখন আমার খুব কষ্ট লেগেছিল এবং মনে হয়েছিল যে আমি টেলিভিশনের নাম লেখাই এবং টেলিভিশনের নাম করে একদিন উনাকে আমি দেখাই যে আমি এখন অনেক পরিচিত হয়েছি। তো ওই একটা জেদ ছিল। আরেকটা জেদ ছিল আরেকটা ছবিতেই, ওই প্যারালাল মুভি। আবুল খায়ের সাহেব আমাদের বিখ্যাত অভিনেতা প্রয়াত। উনি আম আ একটা ছবিতে আমার কো-আর্টিস্ট ছিলেন। কিন্তু উনি আমাকে যেহেতু চেনেন না, আমার সাথে অভিনয় করতে চাচ্ছিলেন না। আচ্ছা। তো তখন আমি উনাকে চ্যালেঞ্জ করে বলেছিলাম যে, আ এটা কথাটা খুবই কঠিন হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম উনাকে যে, "আপনি যদি আগামী ৫ বছর বেঁচে থাকেন, তাহলে আপনি একসময় আমার সাথে অভিনয় করার জন্য আমাকে খুঁজে বেড়াবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমি টেলিভিশনে অভিনয় করব এবং আপনি আমাকে চিনবেন।" এবং তারপরে আ আমি টেলিভিশনে এনলিস্টেড হই এবং টেলিভিশনে একের পর এক নাটকে আমি অভিনয় করা শুরু করি এবং খায়ের ভাইয়ের সাথে আমার সম্পর্কটা পরবর্তীতে এমন হয়েছিল যে এত বয়সের পার্থক্য কিন্তু আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম এবং সত্যি, সত্যি উনি আমাকে ভীষণ পছন্দ করতেন। আমার সাথে অভিনয় করবার জন্য খুবই আগ্রহী ছিলেন উনি এবং বিভিন্ন জায়গায় উনি আমাকে ঢুকানোর জন্যে, যে আমি নতুন হুম, কিন্তু আমাকে হুমায়ূন আহমেদের নাটকে ঢোকাবার জন্যে, অয়ময় নাটকের নাম, সেটাতে উনি আমার হয়ে হুমায়ূন আহমেদকেও উনি বলেছিলেন যে এই চরিত্রটা সেলিম করতে হবে। হুমায়ূন আহমেদ সেলিমকে চেনে না। ফলে আমাকে একটা ফোন নাম্বার দিয়ে একদিন খায়ের ভাই বলল যে, "তুই কালকে ফোন করবি হুমায়ূন আহমেদকে। আমি বলে দিছি। নূরও বলছে তোর কথা। তুই ফোন করে হুমায়ূন আহমেদকে বলবি যে আমি সেলিম বলছি, এই ঘটনা।" তো আমাদের বাসায় তখন ফোন ছিল না। তখন অনেক আগেকার কথা বলছি। ইটস অ্যাবাউট 91, 92 ওকে। এরকম সময়। আর তারও আগে বোধহয়। 89। 89, 87 এরকম সময়। হ্যাঁ, 87 এর দিকে বোধহয় অয়ময় হয়েছিল। তো আমি হুমায়ূন সাহেবকে ফোন করে বললাম যে, "আমি সেলিম, আমাকে ফোন করতে বলেছিল ওই খায়ের ভাই।" "ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমি তো আ আব কি করেছেন আপনি?" আমি তখন টেলিভিশনে ২-১ টা নাটক করেছি। তো আমি বললাম যে, "আমি এই নাটক করেছি। আমি সেলিম আল দীনের লেখা ছায়া শিকারী নাটক করেছি, গ্রন্থিকগণ করেছি।" এরকম আরকি বলছিলাম আমি। বা আরো কি মনে নাই ঠিক। তো তখন উনি বললেন, "আমি তো আপনার কোনো নাটক দেখিনি। তো আপনি আমাকে কি একটা
ভিডিও ক্যাসেট যেটা আছে আপনার অভিনয়, সেটা কি আপনি আমাকে দেখাতে পারবেন? তখন আমি তো এখনো একেবারে মাটির মানুষ, তখন তো অনেক রাগী ছিলাম। তো আমি বললাম যে, শোনেন, আমি আমার নাটকে আমার অভিনয় দেখানোর জন্য আপনাকে ক্যাসেট করে আমি অভিনয় দেখাবো, এটা আপনি ভাবলেন কি করে? আমাকে যদি আপনি দেখতে চান, আমার অভিনয় যদি দেখতে চান, তাহলে আপনাকে মহিলা সমিতিতে আসতে হবে, ঢাকা থিয়েটারের নাটক দেখতে হবে, দেখে আপনি আমাকে জাজ করবেন। আমি ওই মানুষ না যে আপনাকে আমার ক্যাসেট দিয়ে আমি আপনার নাটকে আমি আপনার পার্ট নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা অন্য প্রসঙ্গ, খায়ের ভাইয়ের প্রসঙ্গে এতগুলো কথা, আজকে এই কথাগুলো আমি কোনোদিন বলি নাই। কোথাও কোনো ইন্টারভিউতে আমি এই কথাগুলো আজকে কথা প্রসঙ্গে বলে ফেলেছি। তারপর কি হয়েছিল? তারপরে কি হয়েছে, ওনার নাটকে আমি আর কোনোদিনও কাজ করিনি। একটা নাটকে ওনার কাজ করেছিলাম, সেটা হলো কোথাও কেউ নেই। এবং এই রাগটা আমার ছিল ওনার প্রতি। কোথাও কেউ নেই যখন করে উনি 1993-তে, তখন আমি মোটামুটি টেলিভিশনের নামকরা অভিনেতা জুনিয়রদের মধ্যে। কোনো ভালো স্ক্রিপ্ট এলে বা ভালো কোনো প্রোডাকশনের কথা হলে আমার ডাক পড়ে, এবং আমাকে সবচেয়ে বেশি তখন কাজে নেয় হচ্ছে আব্দুল্লাল মামুন, জি আনসারি, শেখ রিয়াজউদ্দিন বাদশা, এনারা হলো আমি সবসময় আমি এদের কাজ করি। তো একদিন আমি টেলিভিশনে যাওয়ার পরে হঠাৎ করে আমাকে বরকত ভাই ছিল ওটার ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার, বরকতুল্লাহ, উনি ওনার অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমাকে ওনার রুমে ডেকে নিয়ে গেল। তো আমাকে বলবার পরে আমি বলছে যে, হুমায়ূন আহমেদের একটা নাটক হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, তুমি সেলিম এটাতে করো। আমি না, আমি তো এটা করবো না। কেন করবো না? আমি এমনি করবো না, আমি অন্য নাটক করি, আমি হুমায়ূন আহমেদের নাটক করবো না। সেলিম, তুমি হুমায়ূন আহমেদের নাটক করবে না? এর আগে উনি অয়ময় করে ফেলেছে, বহুব্রী করে ফেলেছে। আমি না, আমি করবো না। উনি অনেক আমাকে বোঝালেন, এবং আমার জীবনে তখন একটা বাজে সময় চলছিল। আই ওয়াজ সো ইমোশনাল, আমার কাছে জীবন অর্থহীন মনে হচ্ছিল ওই সময়টায়, 93 ওই সময়টায়। তো তখন উনি আমাকে ইমোশনালি অনেক ইয়ে করে, কথা বলার পরে আমি কেমন করে যেন রাজি হয়ে যাই, হয়ে তারপর আমি ওনার কাজটা শুরু করি। এবং ওই নাটকে আমার কো-আর্টিস্ট ছিল সুবর্ণা মুস্তফা, ছিল মিমি, ছিল মিমি বেসিক্যালি আমার পেয়ার ছিল, আর বড় বড় শিল্পীরা ছিলেন। তো যখনই দেখা যায় যে রেকর্ডিং হয়, তার আগে রিহার্সেল হয়। রিহার্সেলে প্রথমে আমি দেখলাম যে আমার 3টা সিন একটা পর্বে, 1 ঘন্টার একটা পর্বে আমার 3টা সিন। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ফাইন, আমি নতুন ঢুকেছি, 3টা সিন আছে, ওকে গুড। তো আমি ওখানে ডাক্তারের অভিনয় করেছিলাম, যারা কোথাও কেউ নেই দেখেছে। কোথাও কেউ নেই মানে তো খালি বাকের ভাই করে, বাকের ভাই ছাড়া বহু চরিত্র আছে। যাই হোক, তো সেখানে যখন রেকর্ডিং হলো, 1 মাসে 2টা পর্ব হয়। তো প্রথম মাস গেল, দ্বিতীয় মাস গেল। ওখানে নিয়ম ছিল যে কেউ কোনো শিল্পী যদি একটি ধারাবাহিকে স্টক হয়, তাহলে আর অন্য নাটক করতে পারে না। এমনি সাপ্তাহিক নাটক 4টা হয় মাসে। তো আমরা ইচ্ছা করলে 1টা বা 2টা নাটক করতে পারতাম, কারণ প্রয়োজনই পড়তো আমাকে বা আমাদের মতো শিল্পীদেরকে। তো যখন আমি এখানে স্টক হয়ে গেছি, তো আমি তো আশা নিয়ে বসে আছি যে ভালো ভালো শিল্পীরা আছে, হুমায়ূন আহমেদের স্ক্রিপ্ট, একটা খুব নাম হচ্ছে, ওই একটা নাটকের সাথে আমি যুক্ত থাকতেই পারি। 1 মাস যায়, 2 মাস যায়, আমার চরিত্র আর বাড়ে না। ওই 3টা সিন থাকে বা 4টা সিন থাকে। তো একদিন আমি বলতে চাইলাম হুমায়ূন সাহেবকে যে, ভাই আমি করবো না নাটকটা। কিন্তু আমার সহশিল্পী যারা, প্রত্যেকে ঢাকা থিয়েটারের শিল্পী, যেমন সুবর্ণা মুস্তফা, হুমায়ুন ফরিদি, এরা সকলে ঢাকা থিয়েটার করে, বা আফসানা মিমি বা তমালিকা কর্মকার, ওরা আমাদের কন্টেম্পোরারি নায়িকা, ওরাও আমাকে খুব ভালো করে চেনে। আমি উঠে ওনাকে বলতে যাই যে আমি আর করবো না, ওরা আমাকে যেতে দেয় না, আটকে রাখে, খবরদার যাবি না। সুবর্ণা বলে, যাবি না, বস, তুই বস। অবশ্য ঠিক আছে, বসলাম, যাও। কিন্তু আমি আরেকটা এপিসোড দেখবো। পরের এপিসোড দিকে একই কাণ্ড। পরে আমি একদিন হুমায়ুন সাহেবকে গিয়ে বললাম যে, হুমায়ুন ভাই, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে এই নাটক থেকে রিলিজ করে দেন। তো উনি হাঁ করে আমার দিকে তাকালেন, এবং পুরো টেবিল ভর্তি সকলে আমার দিকে তাকালো। হুমায়ুন আহমেদের নাটক রিফিউজ করছি আমি, এটা তো বিগ ডিল, কারণ আমি একটা নতুন একজন শিল্পী, তো এত বড় সাহস আমার কোথা থেকে এলো? তো উনি আমার দিকে তাকিয়ে বলে, কেন? তাহলে যে আপনি তো আমাকে ব্যবহার করছেন না। ব্যবহার করছি না, আপনি আমার
3টা সিন রাখেন, 2টা সিন রাখেন, এইভাবে তো আমি কাজ করবো। আপনি আমাকে এখান থেকে ছেড়ে দেন, সপ্তাহে 4টা, মাসে 4টা নাটক হয়, সাপ্তাহিক নাটকগুলোতে আমার অনেক অফার আছে, আমি ওগুলো করবো। একটু নিস্তব্ধ হলো কয়েক মুহূর্তের জন্য, সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। তো উনি বললেন যে আমাকে আর একটা পর্ব সময় দেন, আপনি এই পর্বটা করেন, এর পরের পর্বটা করার পরে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, এবং আমি ওখান থেকে রিলিজ হয়ে যাই। আমার অনেক চ্যালেঞ্জের গল্প আছে, এই গল্প শেষ হবে না। শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গল্পটা শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং একটা গল্প। আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানটি একদম নথিপত্র হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। আরেকটা ঘটনা একটু বলি, আজকে কেন যেন কথায় পেয়ে গেছে। নিঃসন্দেহে। আমি এই যে ইয়েগুলো, সাহসগুলো, এগুলো আমাকে শিখিয়েছে হুমায়ুন ফরিদি। আচ্ছা। কিরকম করে? ফরিদি ভাই আমাকে খুবই আমার স্নেহ করতো, খুব ভালোবাসতো আমাকে, আমিও খুব ভালোবাসতাম, এবং অনেক জায়গায় আমরা মোটরসাইকেল চালাতাম, ফরিদি ভাইকে আমি মোটরসাইকেলে নিয়ে যেতাম। তো আমার রেকর্ডিং নেই, ফরিদি ভাই রেকর্ডিং টেলিভিশনে আমি নামিয়ে শো করে, আমরা ফরিদি ভাইকে নামিয়ে দিয়ে আমি আবার চলে এলাম বা বাসায় গেলাম। বা ফরিদি ভাই যখন একদম এফডিসিতে নতুন ঢুকছে, তখনও দেখা গেছে যে রিহার্সেল থেকে ফরিদি ভাইকে আমি এফডিসিতে নামিয়ে দিয়ে আমি চলে এলাম, মানে এত ঘনিষ্ঠতা। তো আমি যখন টেলিভিশনের প্রথম এনলিস্টেড হওয়ার পরে যে প্রথম যে নাটক আমি করতে যাই, ওই নাটকের যারা বড় বড় যে তখন ডিরেক্টর, জি আনসারি, মুস্তাফিজ ভাই, আতিক ভাই, আতিকুল হক চৌধুরী, এনাদের সাথে দেখা মেকআপ রুমের সামনে। ফরিদি ভাই আসছে অন্য একটা রেকর্ডিংয়ে। ফরিদি ভাই হঠাৎ করে আমাকে পরিচয় করে দিচ্ছে, এই ও হচ্ছে সেলিম, জিয়া ভাই। জিয়া ভাই আমাকে চেনে, মুস্তাফিজ ভাইকে পরিচয় করে দিচ্ছে, আতিক ভাইকে পরিচয় করে দিচ্ছে, আতিকুল হক চৌধুরী, যে ও হচ্ছে সেলিম, আমাদের ঢাকা থিয়েটার করে, ও অনেক ভালো অভিনয় করে। এসে কয়ে ওনার পকেট থেকে সিগারেট বের করে আমাকে সিগারেট দিচ্ছে। এখন এতগুলো লোকের, এত সিনিয়র লোকের সামনে তো আমি সিগারেট খেতে অভ্যস্ত না। খা, আজকে যদি এই লজ্জা না ভাঙতে পারিস, জীবনে পারবি না, এক্ষণ খা। আমি নিয়ে সিগারেট খেয়ে ফেললাম। তাতে কি হলো? ফরিদি ভাই, আমি যে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, আমি ছোট হলেও সে যে আমার সঙ্গে এইভাবে মেশে, এটা প্রমাণ করবার জন্য কিন্তু এই বড় বড় প্রডিউসারদেরকে এইভাবে উনি দেখালো। ঠিক আছে, আমি জীবনে প্রথম যে নাটক করেছি টেলিভিশনে, জোনাকি জলে, তো সেটার যে রিহার্সেল রুম, সেটার গল্পটা বলি। প্রথম দিন আমি গিয়েছি, ওখানে ভয়াবহ শিল্পী সব বড় বড়, ডলি আনোয়ার আছে, নাজমা আনোয়ার আছে, কে এস ফিরোজ আছে, সৈয়দ আসান আলী সিডনি আছে, মুজিবুর রহমান খান, মুজিবুর রহমান পাঠক নাম ছিল, উনি আছেন, কেরামত মৌলা আছে। এই হচ্ছে কাস্টিং। তারানা হালিম নতুনদের মধ্যে, আর মৌসুমী মার্টিন এখন বিদেশে থাকে, এরা হচ্ছে, জহিরুদ্দিন পিয়ার আছে। তো আমার জিয়া ভাই আমাকে ডেকেছে, জিয়া আনসারি। তো জিয়া ভাই যে ডিরেক্টর যে চেয়ারে বসছে রিহার্সালে, তার পাশে আমাকে ডেকে বসে, এই তুই এখানে আয়, এখানে বস। উনি তুই করে বলে সবাইকে। তো আমি বসছি পাশে, নতুন, আমি কেউ চেনে না আমাকে, প্রথম জীবনে প্রথম রিহার্সালে গেছি। তো আমার দলের 2-1 আছে, তারাও আমাকে না চেনার ভান করছে, যেমন জহিরুদ্দিন পিয়ার, কিচ্ছু বলে না, ওনারা সিনিয়ররা বসছে, এই কথা বলছে, রিহার্সাল শুরু হলো। তো আমার পার্ট যখন আসছে, আমার চরিত্রের নাম ছিল কামাল। তো আমার যখন পার্ট আসছে, তখন আমি পড়ছি না, মোহন খান হচ্ছে রাইটার। তো যে বলছে পড়িস টাকা পড়। আমি এটা পড়ার আগে আমি কি একটা প্রশ্ন করতে পারি? বলছে কি প্রশ্ন? আচ্ছা, এখানে যেটা লেখা আছে এটা কি বেদবাক্য, এইটাই বলতে হবে নাকি এটা বদলায় বলা যাবে? পুরো টেবিল আমার দিকে ঘুরে তাকিয়েছে, সৈয়দ আহসান আলী সিডনি, কে এস ফিরোজ, ডলি আনোয়ার, ডলি আপা, ডলি জহুর না কিন্তু, ডলি আনোয়ার, মানে জিয়া ভাই বলছে। তাই আমি বললাম যে এখানে বাক্যের কনস্ট্রাকশন অনেক ভুল আছে, এই ভুলগুলাই বলবো নাকি আমি ঠিক করে বলবো? যে তুই তোর মতো বল, তুই তোর মতো বল। তো আমি ওটা ঠিক করে করে বললাম। আচ্ছা, সেই দিনের সন্ধ্যার ঘটনা, এটা রটে গেল বাংলাদেশ টেলিভিশনে। অত্যন্ত বেয়াদব একটি ছেলে এসেছে, যে কাউকে মানে না, কাউকে তোয়াক্কা করে না, এবং ওরা সিনিয়ররা সিগারেট খাচ্ছে, আমিও সিগারেট খাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এবং ডলি আপার স্মোকিং এর ইয়ে ছিল, কিন্তু বদভ্যাস ছিল। ওই সময় একটা নাটক করতে গেলে 2-3 দিন রিহার্সাল করতে হতো। ডলি আপা তারপর দিন থেকে
এই তোমার কাছে সিগারেট আছে নাকি, আমাকে একটা দাও তো, মানে এইভাবে ওনারা আমাকে ভালোবেসেছে। তো ওই নাটকের ক্ষেত্রেও কিন্তু আমার দুটো সিন দিয়ে আমার শুরু হয়েছিল জোনাকি জলে, আচ্ছা। কিন্তু আমি যখন শেষ করেছি জোনাকি জলে তখন অন্যতম প্রধান চরিত্র আমি ওই হিসাবে শেষ হয়েছে। মানে সবচেয়ে বেশি অভিনয় আমার অ্যাচিভ করে নেওয়ার যে ব্যাপারটা, নেয়ার ব্যাপারটা, এটা এটা মানে এটা আমার চরিত্রের মধ্যে ছিল, যে এরকম ভাবে চলতে শিখিয়েছে আমাকে আমার যে অগ্রজ তারা, স্পেশালি হুমায়ুন ফরিদি, নাসিরুদ্দিন ইউসুফ, এনারা এইভাবে চলতে হয়। তুমি থিয়েটার করো, সুতরাং তোমার মধ্যে যে কথা বলার যে ধরন বা তোমার ভেতরের যে পাওয়ার, তোমার ভেতরে যে শিক্ষা, সেটা সাধারণ মানুষের নেই। সো তুমি তোমাকে কখনোই আন্ডারমাইন্ড করো না, এক্সপ্রেস করতে হবে Yes, সেভাবে। yes, that's it. দারুণ, অনেকগুলো সুন্দর সুন্দর ঘটনা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পেরেছি, ধন্যবাদ। এইবার আসলে একটা ডায়লগ শুনতে চাই আপনার কাছ থেকে, আপনার পছন্দের যে কোনো একটা ডায়লগ। স্তব্ধ হও, আমি তক্ষক, পাতাল সরীসৃপ, আঙুলে ছুলেই সবুজ বেনুবন দাও দাও জ্বলে যায়, ভেজা মাটির টাটা টাক ফেটে যায়, চেরা জিভে রক্ত কণিকা চেটে খাই আমি। এখন তোমরা কেউ নড়তে পারো না, চিৎকার করতে পারো না। এখন তাহলে বলি, আজ রাতে সমস্ত কৌশিকী পান করব। আর ইন্দ্র এসেছে শোনো, আর মেনকা ছদ্মবেশী নারদ। বাহ, এটা শকুন্তলার একটা সংলাপ, তক্ষকের অভিনয়ের একটি অংশ। দারুণ। কিছুক্ষণ আগে একটা আমরা কথা বলছিলাম হাসি নিয়ে, তখন আপনি বলছিলেন যে এক এক ইমোশনের হাসি এক এক রকম। আমাদেরকে যদি আপনি আপনার পছন্দের 3টে ইমোশনের 3 ধরনের হাসি দেখাতেন। দারুণ। শেষেরটা সম্ভবত একটু ভিলেন চরিত্রের হাসি ছিল। 3টা রকম হলো তো, হুম, 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 হুম। এখন কোনটা কিসের ছিল ওটা আপনি ঠিক করে নেন। আচ্ছা, ঠিক আছে। দারুণ। এটা আবার আরেকটা। এটা আরেক রকম। বেশ, হাসির অনেক প্রকারভেদ আছে। সেটা নিয়ে আমার মনে হয় যে যারা অভিনয় শিখে তাদের এই হাসি শিখতেই তো আমার মনে হয় অনেকদিন লেগে যায়। বেশ কঠিন একটি কাজ। এবার হচ্ছে আরেকটি গেম সেগমেন্টে চলে যেতে চাই। কঠিন কোন গেমস এবার খুবই ইজি এটা বাদ দিয়ে আমরা গল্প করি, এটা অনেক বেটার। এবার খুবই ইজি একটা গেম সেগমেন্ট। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট জনতা জানতে চায়। আসলে যারা ফলোয়ার্স আছে, যারা ভক্ত আছে, জনতা আছে, তাদের অনেক কিছু জানতে চাওয়ার আছে, জানতে পাওয়ার আছে। তেমনই কিছু প্রশ্ন নিয়ে আমাদের এই সেগমেন্ট। এখানে রয়েছে একটি করে স্টিকার তুললেই আপনি প্রশ্নটি দেখতে পাবেন, প্রশ্নটি পড়ে আমাদেরকে উত্তরটি দিতে হবে। এটা তুলবো? হ্যাঁ, এটা তুলতে হবে। প্রথম প্রশ্ন, মুভি কি কি মুভিতে অভিনয় করেছি এগুলো? কয়েকটি নাম বললেই হবে। চোরাভ্যালিতে করেছি, অজ্ঞাতনামাতে করেছি, গত ঈদে বরবাদ, তাণ্ডব, তুফান, দাগি, জঙ্গলি, সবগুলোতে ছিল। এগুলাতে ছিল। শাকিব খানের সাথে আরো ছবি আছে আমার, দেবদাস আছে, এই তো প্রেম আছে, লিডার আমি বাংলাদেশ আছে, বহু ছবি আছে, অনেক ছবি আছে। আমার একটি প্রশ্ন, যেটা আসলে আমি বেশ কিছু লিপস্টিক আছে, লিপস্টিক আমার প্রিয় একটা ছবি, আরো অনেক ছবি আছে। আমার একটি প্রশ্ন কয়েক মাস ধরে আসলে পুষে রেখেছি এই ঈদের সময় থেকে, আজকে একটু প্রশ্নটা করে নিই। ঈদের সিনেমাগুলোর মধ্যে আপনাকে আমরা দেখেছি, মানে এক এক সময় এক এক গল্পে এক এক সুরঙ্গ আছে, সবগুলোতেই আপনাকে দেখা যাচ্ছে। তো সব ছবিতে একসাথে সময় ম্যানেজটা কিভাবে করেছিলেন? আর বলেন না, এটা একটা লজ্জাস্কর ব্যাপার হয়ে দাঁড়ায় যে দেখা গেছে একটা লোকের একটা ঈদে যদি 3টা ছবি মুক্তি পায়, নিজের কাছে নিজের লজ্জা লাগে যে হোয়াট ইজ দিস, একটু নিজেকে খুব আদেখলা দেখলা লাগে। আমার এটা ভালো লাগে না। এটা কোইন্সিডেন্স আছে কিছু কিছু ছবির ক্ষেত্রে দেখা গেছে তারা বিভিন্নভাবে আমাকে তাদের লাগবেই, সেরকম 2টো ছবি ধরা যায়, কিন্তু একটা ঈদে আমার 4টা ছবি রিলিজ হয়েছে, ইটস টু মাচ। দেখা গেছে যে আগের বছর যেটা রিলিজ হওয়ার কথা ছিল সেটা এই ঈদে এসে রিলিজ হয়েছে, ফলে মানুষ মনে করছে কি যে আল্লাহ, ওনাকে ছাড়া কি সিনেমা চলছে না, উনি কি এত বড় অভিনেতা হয়ে গেছে যে উনি একদম অবধারিত হয়ে গেছে।
এটা আমার নিজের কাছে নিজের লজ্জা লেগেছে, সো সরি আমি এই বিষয়গুলোতে। তবে আমাদের কাছে খুব ভালো না, লেগেছে। আমার কাছে খুব একটা ভালো লাগে না। পরের- নেক্সট, হ্যাঁ, পরের প্রশ্নটি দেখি কি জানতে চাই। এজ। আমি 1961-এ জন্মগ্রহণ করেছি 5ই জানুয়ারি, কিন্তু সার্টিফিকেটে আছে 1963, 5ই জানুয়ারি আছে। ওকে, পরেরটি। ওয়াইফ, আমার ওয়াইফ রোজি সিদ্দিকী, এটা অনেকেই জানে সবাই জানে। আসলে। পরেরটি। ফ্যামিলি, ইয়েস, ফ্যামিলি বলতে যদি একদমই কোর ফ্যামিলি বলা যায় তাহলে আমি, আমার স্ত্রী, আমার 2 কন্যা, সেজ্যোতি, সানজানা, 2 কন্যা। আর যদি একটু বড় করে বলা যায় তাহলে আমার বাবা মা কেউ নেই, মারা গেছেন। আমার ছোট ভাই আছে, ও আমেরিকাতে থাকে, একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। আমার ছোট 3 বোন আছে, 2 বোন ঢাকায় থাকে। ও একজন স্কুলের টিচার ছিল, এখন রিটায়ার করেছে। আরেকজন হাউসওয়াইফ, ও ওরা ব্যবসায়ী আর কি, ব্যবসা করে ওর হাজব্যান্ড গার্মেন্টসের। আর আমার ছোট বোন আমেরিকাতে থাকে, নিউ ইয়র্কে, বহু বছর ধরে ও বিদেশি বিয়ে করেছে। এটা হলো গ্রেটার ফ্যামিলি। তাছাড়া আমার মামা, চাচা, ফুপা, খালা, খালু কেউ নেই পৃথিবীতে। মানে আমি হচ্ছি আমার ফ্যামিলির সবচেয়ে সিনিয়র পার্সন এখন। আর যারা আছে আমার মানে নেক্সট কাজিন যারা আছে, চাচাতো ভাই বোন, তাদের মধ্যে আমি বড়। সব দায়িত্ব আপনার কাছে। সব মানে একটা ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি এখন আমি। আমার এই বয়সে আমি আর আমার যে দুঃখের কথা বা কষ্টের কথা বা আমার যে কোনো অভিযোগ বা অনুযোগ কাউকে জানাবো, সেই লোক নেই, কেউ নাই এই পৃথিবীতে নেই। আমরা পুরোটা জানতে পেরেছি। পরের প্রশ্ন। ডায়লগ বলে ফেলেছি। আরেকটি ডায়লগ। আর কি বলবো? যে কোনো একটি ডায়লগ। আমি তোমাকে ভালোবাসি। বাহ, সুন্দর ডায়লগ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নেক্সট বার। ডিরেক্টর, আমি প্রথম নাটক করেছি 21 টিভি টেরেস্ট্রিয়াল যেটা ছিল, ওটার জন্য আমি পরিচালনা করেছিলাম। নাটকটা লিখেছিল হারুন রশিদ, আমার বন্ধু। ও বিটিভির ডিজি ছিল পরবর্তী পর্যায়ে। 21 টিভির পরে বাংলাদেশে অনেকগুলো টেলিভিশন কোম্পানি আসে। তার মধ্যে এনটিভি এসছে, বাংলা ভিশন এসছে, আরটিভি এসছে, দেশ টিভি এসছে, চ্যানেল 1, মাছরাঙ্গা টিভি, যতগুলো টেলিভিশন এসছে প্রত্যেকটাতে আমার তৈরি করা নাটক অথবা সিরিয়াল দিয়ে তাদের পদযাত্রা শুরু হয়েছে। সেটা এনটিভির ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য প্রযোজনা বলতে পারি স্পর্শের বাইরে, বাংলা ভিশনের ক্ষেত্রে গৌরচন্দ্রিকা, মাছরাঙ্গা টেলিভিশনের ক্ষেত্রে সামান্থা, এসএ টিভির ক্ষেত্রে সাংগ্রিলা, দেশ টিভির ক্ষেত্রে কর্নেট, আর টিভির ক্ষেত্রে আগন্তুক। এগুলো সমস্ত আমার নাম করা ধারাবাহিক, রংছুট, এগুলো দিয়ে আমার ডিরেকশনের কাজ শুরু। মাঝখানে আমি বহু টেলিফিল্ম করেছি, 1 ঘন্টার নাটক করেছি। তার মধ্যে বেশ কিছু বিখ্যাত আছে। জং কুটুম্বপুর নামে একটি বিখ্যাত নাটক আছে, যেটা করে মেরিল প্রথম আলো স্ক্রিপ্টে পান্থশাহরিয়ার পুরস্কার পেয়েছে। আমরা কেউ পাইনি, কিন্তু ওই পেয়েছিল। লি নামে নাসরিন জাহানের একটা উপন্যাসের আমি টেলিফিল্ম করেছি। এরকম বহু সাহিত্য নির্ভর কাজ আছে। গত 4-5 বছর ধরে আমি নির্মাণের সাথে যুক্ত নই, কারণ এখন যে বাজারে যে জিনিসটা চলছে, যে অনুনয় বিনয় করে অনেক কিছু নিতে হয়, ওগুলো আমার চরিত্রের সাথে একদম যায় না, ফলে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। বাহ, পরের প্রশ্ন কি এসেছে? হোম ডিস্ট্রিক্ট। বেসিক্যালি আমার হোম ডিস্ট্রিক্ট মানে আমার বাবা মার হোম ডিস্ট্রিক্ট যদি ধরি তাহলে টাঙ্গাইল। আমি ঢাকাতেই বর্ন অ্যান্ড ব্রট আপ। আমার জন্ম হচ্ছে করাচিতে। ওয়েব সিরিজ আমি খুব একটা করি নাই। তো ওয়েব সিরিজ অদৃশ্য নামে একটা ওয়েব সিরিজ আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে বেশ কয়েকটা এমনিতে আছে, ওটাকে সিরিজ বলে না, ওটা তো আপনার ওয়েব ফিল্ম আছে, ওয়েব ফিল্ম আছে কয়েকটা, কিন্তু ওয়েব সিরিজ ওই অর্থে কম আছে। অদৃশ্যটাই ওয়েব সিরিজ।
আরও চরকির প্রথমটা যেন কি নাম ভুলে গেছি, গৌতম কৈরি করেছিল, ওটা আমি করেছিলাম। অনিমেষ একদম প্রথম যে ওয়েব ফিল্মটা করেছিল ওটা আমি করেছিলাম। বুলেট অ্যান্ড বোল্ড অ্যান্ড বুলেট বা এই টাইপের কিনা ভুলে গেছি, বেশ কিছু আগেকার কথা। এই তো। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখতে চাই, আর কি জনতা জানতে চায়? পেমেন্ট জনতা জানতে চায় কিসের? যে কোনো কিছু হতে পারে, ওটা তো এটা ডিপেন্ড করে। ইট ডিপেন্ডস। টেলিভিশনে এক রকমের পেমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টে বা বিজ্ঞাপনে এক রকমের পেমেন্ট, সিনেমাতে আরেক রকমের পেমেন্ট। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ওই যে এখন যে জিনিসটা হয় ফিল্মের ক্ষেত্রে যে ডেইলি বেসিস, আই ডোন্ট ওয়ার্ক ডেইলি বেসিস। আমি প্রজেক্ট ওয়াইজ কাজ করি সিনেমার ক্ষেত্রে, স্বাচ্ছন্দ্য বোধ করি তাতে করে। কারণ ওটাতে ইয়ে থাকে না, চাপ থাকে না যে আমি একদিনের মধ্যে শেষ করতে হবে, 5 দিনের মধ্যে শেষ করতে হবে, যত দিন লাগে সেটা 5 দিন লাগতে পারে, 12 দিন লাগতে পারে, সমস্যা নাই। কিন্তু ওটা চাপমুক্ত হ্যাঁ, কাজ। ওটা সিনেমার ক্ষেত্রে এটা করি। নাটকের ক্ষেত্রে হ্যাঁ, দুঃখজনকভাবে ডেইলি পেমেন্টে এখন কাজ করতে হচ্ছে। কিন্তু আমি যতগুলো নাটক পরিচালনা করেছি, আমি কোনো শিল্পীকে ডেইলি বেসিসে কোনোদিন আমি এগ্রিমেন্ট করিনি। আমি তাদেরকে পর্ব এপিসোড ওয়াইজ আমি করতাম। আচ্ছা, এবং ওটাই সম্মানজনক ছিল। এটা পরবর্তী সময়ে যখন এটা চালু হয়, এটা তখন ইন্ডিয়ানরা যে সিরিয়ালগুলো করে ওইটা দেখে আমাদের কিছু সিনিয়র অভিনেতা ২-১ জন, নাম বলবো না, আমার মুখ খুব খারাপ, আমার মুখে খুব নাম এসে যায়। তো এবং ঠোঁট কাটা আমি, রাগ করতে পারে এবং রাগ করেই অনেকে। তো তাদের কারণে এটা আজকে Debate দিন আনি চলছে। দিন খায়ের জায়গায় চলে গেছে। আদারওয়াইজ পেমেন্টের ক্ষেত্রেও এটা কিন্তু একটা সম্মানজনক জায়গা ছিল যে আপনি একদিনে ২ এপিসোড করেছেন, আপনি ২ এপিসোডের টাকা পাবেন। আপনি ডেইলি বেসিসে আপনার কামলাদের মতো আপনি কাজ শেষ করে হাত পাতলেন, পরে আপনাকে টাকা দিল। দিস ইজ মানে অসম্মানজনক আমার কাছে মনে হয়। কিন্তু ট্রেন্ডটা এদিকে চলে গেছে। আমি একা নিজে ফাইট করতে পারছি না। একদম সো আমাকেও সবাইকে বুঝতে স্রোতে হবে। গা ভাসাতে হয়েছে। পরের প্রশ্ন। অ্যামাউন্টটা বললাম না কত। প্রয়োজন নেই। সেরিমস ডিরেক্টর ডিরেক্টরস গিল্ড। ডিরেক্টরস গিল্ডে আমি গত নির্বাচনে নির্বাচিত হয়েছি। আমাকে নির্মাতারা ভোট দিয়ে নির্বাচন করেছে। তারা মনে করেছে যে ডিরেক্টরস গিল্ডে আমার মতো একজন মানুষের প্রয়োজন আছে। আর আমি মনে করেছি যে আমি একটু ইচ্ছা প্রকাশ করেছিলাম। কারণ ডিরেক্টরস গিল্ড থেকে আমাকে ওরা জিজ্ঞেস করেছিল যে, "ভাই, আপনি তো আমাদের বিভিন্ন সময়ে থাকেন বা বিভিন্ন পরামর্শের ক্ষেত্রে আপনি পরামর্শ দেন।" একবার আমি অ্যাডভাইজারও ছিলাম ওদের। তখন এস এ হক অলিক ছিল সেক্রেটারি। তো ও বিভিন্ন সময় আমার কাছ থেকে বিভিন্ন পরামর্শ চাইতো এবং ক্রিটিক্যাল কোনো বিষয় হলে বা কোনো বিষয় হলে আমাকে ও ডেকে নিয়ে যেত। আমি সাধারণ সভাগুলোতে যেতাম। কিন্তু গত বছর ২৪-এর শুরুর দিকে আ যে বিশৃঙ্খলা ডিরেক্টরস গিল্ডে তৈরি হয়েছিল সেটা নিরসনের কারণে আমি একটি জরুরি তলবি সভার আয়োজন করেছিলাম আরও কয়েকজনকে নিয়ে। এবং সেটা একটা মোটামুটি আমরা ঠিক করবার জন্যে আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে করছিলাম এবং টাকা পয়সাও আমাকে ওখানে খরচা করতে হয়েছিল নিজের পকেট থেকে। পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে নানান কিছুই তো পরিবর্তন হয়ে গেল। ডিরেক্টরস গিল্ডের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন হলো এবং এর মধ্যে সময়টা চলে এলো নির্বাচনের এবং তখন আমি যারা আমার একটু শুভানুদ্দায়ী ছিল নির্মাতারা, তাদের কাছে আমি আমার ইচ্ছা প্রকাশ করলাম যে আমি বড় দায়িত্বে যেতে চাই ডিরেক্টরস গিল্ডকে আমি ঠিক রাস্তায় নিতে চাই। এখন এটা কেন মনে হলো, এর আগে আমি ২ বছর অ্যাক্টরস ইকুইটি যেটা অভিনয় শিল্পী সংঘ, তার সভাপতির দায়িত্বে ছিলাম এবং সেটা একটা আমার ওই জায়গায় একটু সুনামি আছে যে আমি করতে পেরেছিলাম কাজ। তো সেই জায়গা থেকে আমি ডিরেক্টরস গিল্ডের জন্য কাজ করার জন্য নিজে আগ্রহী হয়েছি এবং আমি নির্মাতাদের কাছে ভোট প্রার্থনা করেছি। আমি প্রায় সকলের কাছে রিচ করেছি ফোনে বা ব্যক্তিগতভাবে দেখাতে। তাদেরকে আমি বলেছি যে, "তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে একটা সুন্দর ডিরেক্টরস গিল্ড উপহার দেব।" তারা আমার কথায় আস্থা রেখেছে
তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আমার কাজটা করবার চেষ্টা করছি। দারুণ দারুণ। শেষ প্রশ্ন আমাদের জনতা জানতে চাওয়ার সেগমেন্ট থেকে। আর তো কিছু না, এরপরে কোনো সেগমেন্ট নাই তো। এরপর একটু গেম আছে। না, আর গেম টেম করা যাবে না, এটাই শেষ। নাটক, থিয়েটার। আমি প্রথম যে নাটক করি সেটা জাহাঙ্গীরনগর থিয়েটারে, আচ্ছা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। থিয়েটার তখন হয়নি, হলের নাটক। আবার তোরা মানুষ হ, এই টাইপের একটি না। আবার বাউল আইব ফিরা, এই নাটকের নাম হচ্ছে এটা। আবার তোরা মানুষ তো সিনেমার নাম, ওটা ভুল বলেছি। আবার বাউল আইব ফিরা, এই হচ্ছে নাটকের নাম, হলের নাটক। ওইটাতে আমি প্রথম অভিনয় করি। তারপরে জাহাঙ্গীরনগর থিয়েটার হয়, থিয়েটারে আমরা শকুন্তলা করেছি, জাহেন আলীর ধর, বাসন, চোর, এরকম সেলিম আলদিনের লেখা কিছু নাটক, সালাম সাকলাইনের লেখা নাটক, কায়জার আহমেদের লেখা কারখানার বাসি, এই নাটকগুলো করেছি। 1983 সালে আমি ঢাকা থিয়েটারে জয়েন করি। সেখানে আমি যখন জয়েন করি তখন কীর্তনখোলা নাটক রানিং প্রোডাকশন, শকুন্তলা হয়ে গেছে, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, তারপরে হাতহদাই, বনপাংশুল, প্রাচ্য, মার্চেন্ট অফ ভেনিস, ভূত, 71-এর পালা, জৈবতী কন্যার মন, ধূর্ত উই, ধাবমান, মানে ঢাকা থিয়েটারের যত বড় বড় নাটক আছে সবগুলোতে আমি অভিনয় করেছি। আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি আমি আমার ডিরেকশনের দুটো নাটক হয়েছে ঢাকা থিয়েটারে। একটা হচ্ছে পঞ্চনারী আখ্যান নামে একটি একক নাটক, যেটা রোজি সিদ্দিকী অভিনয় করে, ওটি। আরেকটি হচ্ছে আনন্দ জামান লেখা নাটকের নাম হচ্ছে একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার। এই দুটো নাটক আমার পরিচালনায় ঢাকা থিয়েটার থেকে হয়েছে। তাছাড়া আমি অন্য গ্রুপের সাথেও নাটক পরিচালনা করেছি। আমি আমেরিকাতে গিয়ে আমেরিকার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি ওখানে স্টেজের নাটক করেছি। আর টেলিভিশনের নাটক আমি আমেরিকার বহু সিটিতে করেছি। নিউ ইয়র্কে করেছি, শিকাগোতে করেছি, ডালাসে করেছি, অনেকগুলা স্টেটে আমি নাটক পরিচালনা করেছি। আমাদের দেশের বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদিকে নিয়ে গিয়ে করেছি, পীযূষ আহমেদকে নিয়ে গিয়ে করেছি, নাদের করেছে, রিচি সুলাইমান করেছে, অনেকেই আমার সাথে কাজ করেছে, বিদেশেও। দারুণ। আমাদের জনতা যা যা জানতে চাই শেষ হয়ে গেছে। এবার একটি প্রশ্ন করতে চাই, যদি আপনি অভিনয়ে না আসতেন তাহলে কি? অভিনয় না আসলে আমি হয়তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম। আচ্ছা, কেন? আমি ইকোনমিক্সে পাশ করেছি এবং আমি মোটামুটি ভালো ছাত্র ছিলাম। আমার ম্যাট্রিক ইন্টারমিডিয়েট দুটোতেই কিন্তু আমি বোর্ডের স্কলারশিপ পেয়েছি। আমি ইউনিভার্সিটিতে যে আমি ভর্তি হয়েছি, ভর্তি পরীক্ষাতেও আমি স্কলারশিপ পেয়েছি, ডিএপএ স্কলারশিপ। আমি একমাত্র ইকোনমিক্সে আমাদের ক্লাসের মধ্যে ফার্স্ট ইয়ারে আমি কিন্তু ফার্স্ট ক্লাস পেয়েছি, একমাত্র। সেকেন্ড ইয়ার থেকে গিয়ে আমি একটু নাটকের দিকে ঝুঁকে গেছি, খেলাধুলা করতাম আগে, খেলাধুলাটা কম করেছি, প্রেম করতে গিয়েছি, এগুলো করে নিজেকে ভালো ছাত্র থেকে হয়তো আমি নামটা কাটিয়েছি। কিন্তু তার পরবর্তী সময়েও নাটক যদি না করতাম তাহলে হয়তো পড়াশোনার প্রতি মনোযোগীটা থাকতাম এবং তো হয়তো আমি শিক্ষকতাই করতাম। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি আবদার রাখতে চাই, আপনার কণ্ঠে গান শুনতে চাই। আমি গান তো পারি না, যতটুকু সম্ভব। এখন তো মনে পড়ছে না, গান একদমই পারি না। তারপরেও কি গান করবো, আমি গান পারি না একদমই। মানে তুমি আপনি গাইলে আমি আপনার সাথে গাইতে পারবো না, আপনার কণ্ঠে কোরাস গাইতে পারি আমি। ঠিক আছে, আমরা এক কাজ করি তাহলে, আমি আর এই ভিতরে না আসি, আপনার কণ্ঠে শোনার আবদারটা রেখে দিলাম, হয়তো অন্য কখনো শোনা হয়ে যাবে, হয়তো হতে পারে। আর আমি টেলিভিশনের ক্যামেরার সামনে কিন্তু আমি খুব নার্ভাস থাকি। আমি যদি আড্ডা মারার ক্ষেত্রে যদি এই প্রশ্নটা করতেন আমি হয়তো তাৎক্ষণিক গিয়ে দিতে পারতাম। আমি এত টেলিভিশনের সামনে থাকি, এত ক্যামেরার সামনে থাকি, সিনেমার ক্যামেরা, কিন্তু তারপরেও আমার মধ্যে এক ধরনের নার্ভাসনেস কাজ করে। যেমন এই মুহূর্তে আমার কোনো গানই মনে পড়ছে না। আচ্ছা, তাহলে আমরা অফ ক্যামেরায় নিশ্চয়ই শুনে নিব। এবার আরেকটি মজার সেগমেন্টে যেতে চাই। এখানে অনেকগুলো বল আছে এবং আমার হাতে একটি ঝুড়ি আছে। আমি এই বলের বলগুলো এই ঝুড়িতে নিয়ে নিব এবং এই বলটা এখানে রেখে দিব।
আর ঝুড়িটা আপনাকে দিয়ে দিব। এখন হচ্ছে আপনি টেবিলে একটি ড্রপ করবেন, ড্রপ করে বলগুলো এই বোলের ভেতর ফেলবেন। এখানে ড্রপ করে এটার মধ্যে ফেলতে হবে? হ্যাঁ, খুবই সোজা কিন্তু একটু কঠিন আর কি। এবং এর পাশাপাশি আমি কিছু প্রশ্ন করব, সেগুলো উত্তর দিতে হবে। আপনি যদি একটি মরুভূমি বা দ্বীপে আটকে যান, তাহলে সেখানে যাওয়ার আগে কোন 3টি আইটেম আপনি নিয়ে যাবেন? মরুভূমিতে আটকে গেলে প্রথমে পানি নিয়ে যেতে হবে, দ্বিতীয় নিয়ে যেতে হবে হচ্ছে একটা ছাতা, আর তৃতীয় নিয়ে যেতে হবে জুতা, যাতে পায়ে গরম না লাগে। আর দ্বীপে গেলে যেতে হবে, খেলতে খেলতে উত্তর দিতে হবে। হ্যাঁ, দ্বীপে গেলে নিতে হবে হচ্ছে আপনার পানি তো পাওয়া যাবে, যদি থাকার জায়গা থাকে তাহলে বই নিয়ে যাব, আর রবীন্দ্রসঙ্গীতের কিছু ক্যাসেট নিয়ে যাব বা সিডি নিয়ে যাব। কারণ আপনার সবচেয়ে বিতর্কিত মতামত কি? আরো একটি হয়ে গেছে। বিতর্কিত মতামত কি? বিতর্কিত মতামত তো সবগুলাই, রাজনৈতিক মতামত সবচেয়ে বিতর্কিত। আপনার ইন্টারনেটে দেখার সবচেয়ে অদ্ভুত জিনিস কি? ইন্টারনেটে দেখা সবথেকে অদ্ভুত জিনিস কি? এখন ফেসবুক। অদ্ভুত। আপনার শখের জন্য কিনেছেন সবচেয়ে দামি জিনিস নাম কি? সানগ্লাস। আপনার জীবনের সবচেয়ে পাগলাটে বা সবচেয়ে সাহসী জিনিস বা সিদ্ধান্ত কোনটি? হঠাৎ করে বিয়ে করা। ওকে। কোন বিখ্যাত ব্যক্তিকে আপনি আপনার সেরা বন্ধু হিসেবে বেছে নেবেন এবং কেন? লতা মঙ্গেশকরকে বেছে নেব ওনার গান শোনার জন্য। ওকে। প্রতিযোগিতা ছাড়া পৃথিবী কি ভালো না খারাপ হবে? কিটা? প্রতিযোগিতা ছাড়া কি পৃথিবী ভালো না খারাপ হবে? খারাপ হবে। ওকে। মোটামুটি আমার জানতে চাওয়া শেষ এবং বল দুটো ইতিমধ্যে পড়েছে। আর পারবো না। হয়ে যাবে। আরো একটি হয়ে গেছে, 3টি হয়ে গেছে। সব বল শেষ? না। তাহলে তো আরো পড়ার সম্ভাবনা আছে। আরো একটি সম্ভবত পড়তে পারে। এটাও পড়ে গেছে। দুটো সাদা, একটা সবুজ, একটা হলুদ। না, আর পারবো না। এগুলো তো পড়বো। এগুলো পুরো সম্ভাবনা খুব কম। ওগুলো বেশি বাউন্স করে। পড়তে পড়তেও পড়লো না। ওকে ওকে, যাক, 4টা হয়েছে। আমরা একদম আয়োজনের শেষ প্রান্তে। এখন জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাবছেন? আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না, আমি বর্তমান নিয়ে ভাবি। আমি খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ। কালকে কি হবে বা এক মুহূর্ত পরে কি হবে, আই ডোন্ট থিঙ্ক, মানে যে কালকে বা এটা বা এই সেই। বর্তমানে আমি আপনার সামনে বসে আছি, আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি, চেষ্টা করছি, সবগুলো হচ্ছে না ভালো, কিন্তু এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাক, আমাদের যারা দর্শকেরা আজ দেখছে তাদের জন্য যদি কোনো কিছু বলার থাকে। তাদের জন্য বলার কথা হচ্ছে যে ভিউশিপের এই দুনিয়াতে এখন এই আমার মতো এই যে কাঠখোট্টা প্রশ্ন, যে আপনারা উত্তরগুলো যে এতক্ষণ ধরে শুনলেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশের যে নির্মাতারা, যে নাটক, সিনেমা, যে গান যাই তৈরি করছে না কেন, তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহিত করতে হবে। এটি হচ্ছে আপনাদের কাছ থেকে আমার চাওয়া। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই আয়োজনে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন এবং স্টেপের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আই লাভ স্টেপ। শুটিং এর সময় দেখা যাচ্ছে বা রেগুলার ইউজের জন্য খুব কমফোর্টেবল জুতোর প্রয়োজন পড়ে, তার জন্য স্টেপ সবসময় আমাদের সাথে আছে। অসংখ্য ধন্যবাদ, আজকের এই আয়োজনে এসেছেন। খুব সুন্দর একটা সময় আমরা পার করেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, স্টেপ প্রেজেন্ট স্টারবাস থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্ল্যামার্স এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।